অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে ৩ বছর দেশ চালাবেন প্রফেসর ইউনূস। একটি কথা বারবার বলা হচ্ছে যে আসলে এই সরকারের মেয়াদকাল কতটা হবে বা কতটা সময় পরবর্তী জাতীয় নির্বাচনের জন্য লাগবে, সেই ব্যাপারে কি কোনো ভাবনা রয়েছে? এবং সর্বশেষ জানাবো, মানবাধিকার লঙ্ঘন থেকে রাজনৈতিক খুন, হাসিনা জামানার বিভীষিকার র্যাবের শীর্ষ পদের রদবদল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার জন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বাংলাদেশে আসার কথা। সেই আশা এবং পরবর্তী সরকার গঠন এবং প্রায়োরিটি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে প্রফেসর ডক্টর আসিফ নজরুল আছেন। আমরা প্রফেসর আসিফ নজরুলের কাছে জানতে চাইবো যে বাংলাদেশের রাজনৈতিক এই পরিস্থিতিতে ক্ষমতা ডক্টর ইউনূসের নেওয়া এবং পরবর্তীতে তার কার্যক্রম সম্পর্কে। আমি ওনার সাথে যেটুকু কাজ করেছি, ওনার সাথে যেটা চলেছি, উনি অত্যন্ত গুছিয়ে কাজ করেন। হ্যাঁ, এবং ওনার কাজের ক্ষেত্রে উনি মানে পৃথিবীতে সর্বোচ্চ পর্যায়ে দক্ষতা প্রদর্শন করেছেন, যে জন্য উনি সারা বিশ্বে সম্মানিত পুরস্কৃত একজন মানুষ। তো আমাদের ওনার উপর অনেক কনফিডেন্স আছে। তো দেশ পরিচালনা তো ওনার জন্য নতুন অভিজ্ঞতা হবে, কিন্তু তারপর পুরোপুরি নতুন বলতে পারেন না। উনি একটা কেয়ারটেকার গভর্নমেন্টে ছিলেন কিন্তু 1991-এ। তো আমি স্যারকে যেটুকু চিনি, যেটুকু কথা বলে বুঝি, এটা সবাই ইনফ্যাক্ট স্যার না, সমাজের সবার প্রত্যাশা হচ্ছে রিফর্ম রিফর্ম রিফর্ম। বাংলাদেশের মানুষ যেই নির্মম শাসন প্রত্যক্ষ করেছে, বাংলাদেশের মানুষ রাষ্ট্রের প্রতিষ্ঠানকে, পুলিশকে, আদালতকে, বিজিবিকে, দুর্নীতি দমন কমিশনকে, এই রাষ্ট্রের প্রতিষ্ঠান, তাদের ট্যাক্সে চলা রাষ্ট্রের প্রতিষ্ঠানকে দেখেছে, তাদের বিপক্ষে দাঁড়িয়েছে। এই অবস্থা থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চায়। মিথ্যা এবং বল প্রয়োগের মাধ্যমে, প্রহসনের নির্বাচনের মাধ্যমে বছরের পর বছর ক্ষমতায় থেকে যেই সম্পদ লুটপাট করা হয়েছে, বিদেশে টাকা পয়সা পাচার করা হয়েছে, গুম করা হয়েছে, মানুষকে হত্যা করা হয়েছে, এগুলির মানুষ অবসান চায়। এখানে আপনার মানে কোনো মানুষে মানে আপনি যদি বাংলাদেশকে ভালোবাসেন, এখানে কোনো বিরোধের জায়গা নাই। এবং এই লক্ষ্যে কি কি রিফর্ম হবে, অনেকে ভাবতে পারেন যে এটা তো খুব কঠিন কোনো কাজ, কিন্তু আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে কি, রিফর্মের চিন্তা তো আমরা বহু আগে থেকেই করেছি। 1991-এ 3 দলের সংস্কারের রূপরেখা আছে। এরপর আমরা বিভিন্ন সময় নাগরিক যে কমিটিগুলো আছে, নাগরিক সংগঠনগুলো থেকে রিফর্মের কথা বলা হয়েছে, মানে মুখস্থর মতো একদম কি কি করতে হবে। তারপর আপনি লাস্ট 1-11 গভর্নমেন্টের সময় কিছু কমিশন হয়েছিল, যতদূর মনে করতে পারি আকবর আলী খানের একটা কমিশন ছিল। তো সেগুলি তো আপনার আমাদের সামনে আছে পথ প্রদর্শক হিসাবে। কিন্তু সবচেয়ে বড় কথা যে আজকে যে এই বিপ্লবটা, এই যে আজকে যে এত বড় একটা ঘটনাটা, এটা তো আমাদের তরুণরা ঘটিয়েছে। এটা আমরা বৃদ্ধ প্রজন্ম যদি ভাবি আমরা সবকিছু বুঝিয়ে আমরা মতো করবো না। এটা স্যারের যে অ্যাপ্রোচটা, স্যারের সাথে আমার যতটুকু যোগাযোগ হয়েছে, উনি আটমোস্ট সম্মান দিবেন হচ্ছে তরুণ সমাজের প্রত্যাশার প্রতি। আমরা এই মানে বৃদ্ধ প্রজন্ম এই দেশটাকে তরুণ প্রজন্মের জন্য একটা অসহনীয় দেশে পরিণত করেছে, আমাদের পূর্বসূরি যারা আছে। একটি কথা বারবার বলা হচ্ছে যে আসলে এই সরকারের মেয়াদকাল কতটা হবে বা কতটা সময় পরবর্তী জাতীয় নির্বাচনের জন্য লাগবে, সেই ব্যাপারে কি কোনো ভাবনা রয়েছে কিনা? আমরা জানি যে প্রফেসর আসিফ নজরুলের উপস্থিতিতেই মানে মহামান্য রাষ্ট্রপতির কাছে অনেকবার রাজনৈতিক দলগুলি যখন গিয়েছে, মহামান্য রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানের উপস্থিতিতে আপনাদের মতামত চাওয়া হয়েছে। সেক্ষেত্রে আপনি মানে এটাকে আসলে কিভাবে দেখছে যে এই সরকারটা আসলে কতখানি সময় পাওয়া উচিত বা সময় দেওয়া উচিত? সেটা আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি, সত্যিকার অর্থে এই সরকারের মেয়াদ নিয়ে কোনো আলোচনাই হয় নাই। ফরমাল যে আলোচনা হয়েছে, আমার সাথে আমাদের আর্মি চিফের পার্সোনালি ওনার সাথে আমি 1-to-1 বসেছি, এবং আপনি শুনলে অবাক হবেন, আমি উনাকে বলেছি যে আপনি যে সমস্ত সংস্কারের কথা বলছেন, এটা তো সিভিল সোসাইটি বহু বছর যাবত বলে আসছে। আমার খুবই এনকারেজিং লেগেছে, মানে উনার সাথে মিটিং এর পর উনি আপনার বলছে যে এই সংস্কার করতে হবে, যেটা আমরা বলি, ঠিক আছে, পুলিশের, বিচার বিভাগের, মানে সব আমাদের মতোই প্রত্যাশা ওনাদের। কিন্তু এই লক্ষ্যে এখানে সমস্যাটা হচ্ছে কি, দেখেন, একটা প্রত্যাশা থাকবে, রাজনৈতিক দলগুলো আছে, রাজনৈতিক দলের বিপুল সংখ্যক সমর্থক আছে, এই আন্দোলনের পিছনে কিন্তু সমস্ত রাজনৈতিক দলের কর্মীদের অংশগ্রহণ আছে। যদিও বিএনপি বা অন্যান্য দল সরাসরি জয়েন করেছে ঘোষণা দিয়ে পরে, কিন্তু তাদের কিন্তু কর্মীদের ইন্ডিভিজুয়ালি, কালেকটিভলি তাদের বিপুল অংশগ্রহণ আছে। আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা আমি যেরকম দেখেছি, তো সবারই তো প্রত্যাশা আছে, রাজনৈতিক দলের সবসময় প্রত্যাশা থাকবে একটা দ্রুত নির্বাচন হোক, আমরা যদি পাবলিক ম্যান্ডেট পাই ক্ষমতা আসবো। আবার সংস্কারকামী মানুষের প্রত্যাশা থাকবে যে কিছু সংস্কার করে দেওয়া হোক, কারণ আমরা তো আওয়ামী লীগের বদলে আরেক একটা অত্যাচারী শাসন চাই না, আমরা এটার অবসান চাই। এই প্রত্যাশা তো সব মানুষের মনে আছে। তো দুইটার মধ্যে কম্বিনেশন করে ডেফিনেটলি একদম এসেনশিয়াল, আমার ব্যক্তিগত মত, এসেনশিয়াল যে রিফর্ম গুলো আছে হয়তো সেটা করে সেটা মানে অবাধ সুষ্ঠু নির্বাচনের কাজ এবং এসেনশিয়াল অন্যান্য সেক্টরের রিফর্মের কাজ একসাথে চলবে।
রিফর্মের মধ্যে তো নির্বাচন প্রক্রিয়া পরে, আপনি জানেন সবচেয়ে ভয়াবহ অবস্থা এখানে। তো সব ধরনের রিফর্মের কাজই চলবে, যেটা খুব এসেনশিয়াল, যেটা করতেই হবে, না হলে সুষ্ঠু নির্বাচনের ফলাফল বেহাত হয়ে যাবে, এরকম চিন্তা যখন থাকবে সেই রিফর্মগুলোর কথা চিন্তা করা হবে। এবং আমি মনে করি ইউনূস স্যারকে আমি যেটুকু চিনি, উনি মানে উনার তো ক্ষুদ্র ঋণ, তারপর সামাজিক ব্যবসা, এটা সারা পৃথিবীতে ওনার কাজ আছে। উনি নিশ্চয়ই চাবেন না আপনার মানে আননেসেসারি দেরি করতে চাবেন না। মানে আমার মনে হয় এখানে যারা আছে তাদের সবারই হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া, তার আগে এসেনশিয়াল কিছু সংস্কার করা, যেটা আবার নির্বাচিত প্রতিনিধিরা এসে আবার আপনার মানে সেই কাজগুলা করতে না পারে, যেটার বিরুদ্ধে আমাদের তরুণ সমাজ রুখে দাঁড়িয়েছিল। এখানে তরুণ সমাজের ইচ্ছা, তরুণ সমাজের প্রত্যাশাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আমাদের তরুণ সমাজে যে আমাদের সমন্বয়করা আছেন, আমাদের নাহিদ, তারপর আপনার আসিফ, তারপর বাকের, সার্জিস, ওদের নেতৃত্বে, সরি দু একটা নাম ভুলে গেছি, চট করে মনে পড়ছে না, তো তারা আপনার সমস্ত রাজনৈতিক দলের সাথে কথা বলছে, তারাই দায়িত্ব নিয়েছে সমস্ত রাজনৈতিক দলের সাথে কথা বলবে। এটা আপনার আমাদের প্রেসিডেন্ট এবং আমাদের যে সেনা প্রধান, নৌ প্রধান, বিমান বাহিনী প্রধান, ওনারাও এগ্রি করেছে। তো ওনাদের প্রতি রাজনৈতিক দলগুলার, ওনাদের প্রতি রাজনৈতিক দলগুলার যেই শ্রদ্ধাবোধ আমি দেখি, আর এই আমাদের তরুণ সমন্বয়কদের মধ্যে যেই ম্যাচিউরিটি আমি দেখি, অনেকের মনে হবে আমি একটু বাড়িয়ে বলছি, দেখেন আমি ওদের সাথে ইন্টেন্সলি গত 2 দিন যাবত আছি, আমার এত অবাক লাগছে যে এরা এত ম্যাচিওর, এত বুদ্ধিমান। ডক্টর ইউনূসের চয়েসটা ওরা করেছে, চিন্তা করেন, স্যারকে তারা রাজি করিয়েছে। স্যারকে এর আগে যখন 111 গভর্নমেন্ট ছিল, আমরা জানি তো ভিতরে কথা, সমস্ত বাহিনী, সমস্ত সুশীল সমাজ মিলিয়েও স্যারকে রাজি করাতে পারে নাই। আর এই তরুণ সমাজ স্যারকেও রাজি করিয়েছে। স্যার কিন্তু এখন আরো বেশি ব্যস্ত ইন্টারন্যাশনালি। তো এটা ওদেরকে সবাই আমরা এত ভালোবাসি, এখন ওদেরকেই প্রাধান্য দেওয়া হচ্ছে, ওরা কথা বলছে। আপনাদের আমরা এটা বলতে পারি, এই সরকারে যারা আসবে আপনাদের পছন্দ হবে তাদেরকে। হ্যাঁ, শুধুমাত্র আপনার জনপ্রিয় লোক না, এফিসিয়েন্ট লোককেও রাখার চেষ্টা করা হচ্ছে। ইনশাআল্লাহ আপনারা হতাশ হবেন। বিরোধীদের অনেকে বলতেন মুজিবুর রহমানের জামানায় রক্ষী বাহিনীর নতুন সংস্করণ, সন্ত্রাস দমন, মাদক চোরাচালান রোধ, অপতৎকালীন পরিস্থিতিতে অভিযানের জন্য গড়াই বাহিনীকে শেখ হাসিনা 1.5 দশকের শাসনে মানবাধিকার লঙ্ঘন, বিরোধীদের দমন পীড়ন, অবৈধভাবে আটক করে রাখা, মিথ্যা মামলায় ফাঁসানো, এমনকি গুপ্ত হত্যার কাজে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে বারে বারেই। বাংলাদেশে ক্ষমতায় পালাবদলের পরে এবার কোপ পড়ল সেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশের নাগরিকদের কাছে র্যাবের ওপর। বাংলাদেশের সেনার কয়েকজন উচ্চপদস্থ অফিসারদের পাশাপাশি রদবদল হয়েছে র্যাবে। হাসিনা ঘনিষ্ঠ হিসেবে পরিচিত র্যাব প্রধান হারুনুর রশিদকে সরিয়ে বুধবার বাহিনীর নতুন ডিজি করা হয়েছে AKM শহীদুর রহমানকে। পাশাপাশি রদবদল হয়েছে ঢাকার পুলিশ কমিশনার পদেও। গত 29 মে র্যাবের ডিজি হিসেবে হারুনকে নিয়োগ করেছিল হাসিনা সরকার। 2.5 মাসের মধ্যেই তাকে বদলি করা হয়। গত 1 জুলাই থেকে শুরু হওয়া আন্দোলন পূর্বে পুলিশের পাশাপাশি র্যাবের বিরুদ্ধেই হামলার অভিযোগ উঠেছে। হেলিকপ্টার থেকে কাঁদানে গ্যাসের সেল আর সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ ওঠে। সোমবার প্রধানমন্ত্রী পদে হাসিনার ইস্তফা এবং দেশত্যাগের পর পাল্টা হামলায় পুলিশ কর্মীদের পাশাপাশি খুন হয়েছে বেশ কয়েকজন র্যাব সদস্যও। শুধু বাংলাদেশের অন্দরে নয়, হাসিনা জামানায় মানবাধিকার লঙ্ঘন আর গুপ্ত হত্যার জন্য আন্তর্জাতিক মহলও আলোচিত হয়েছে র্যাবের নাম। 2020 সালে র্যাবের সিনিয়র কর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছিল আমেরিকার কংগ্রেস উচ্চকক্ষ, সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটি। সে সময় তাদের রিপোর্টে বলা হয়েছিল, হাসিনা জামানায় 2015 সাল থেকে বাংলাদেশে 400-র বেশি মানুষের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে র্যাব প্রত্যক্ষভাবে জড়িত। প্রসঙ্গত, হাসিনার পিতা বঙ্গবন্ধু মুজিব ক্ষমতায় থাকার সময়ও তার হাতে গড়া জাতীয় রক্ষী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে গুম খুনের অভিযোগ উঠেছিল ভুরি ভুরি। প্রাক্তন মুক্তিযোদ্ধা এবং মুজিব বাহিনীর সদস্যদের নিয়ে গড়া ওই বাহিনীকে রাজনৈতিক প্রতিপক্ষের নির্মূল করতে ব্যবহার করা হতো বলে অভিযোগ উঠেছে। 1975 সালের 15 আগস্ট সেনার একাংশে অভ্যুত্থানে মুজিব সপরিবারে নিহত হওয়ার পরে ভেঙে দেওয়া হয় রক্ষী বাহিনীকে। অধিকাংশ অফিসার এবং জওয়ানকে পুনর্বাসিত করা হয় বাংলাদেশ সেনায়।